খাওয়া শেষ করেও আসনে বসে রইলেন শিশি ঠাকুর। কিন্তু কেন? রাস্তায় ফনা তুলে দাঁড়ালো বিশাল সাপ। কি হলো তারপর? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সেদিন খেতে বসেছেন শিশি ঠাকুর। ভীষণ ধীরে সুস্থে খাচ্ছেন। এই ধীরে সুস্থে খাওয়াটা তার স্বভাবগত আচরণের একদম বিপরীত। তাড়াতাড়ি খাওয়া শেষ করতেই তিনি অভ্যস্ত। কিন্তু সেদিন খাওয়া শেষ হলেও তিনি বসেই রইলেন আসনে, উঠছেন না। হচ্ছেটা কি? স্ত্রী উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, উঠবে না? মিষ্টি হেসে জবাব দিলেন ঠাকুর, আজ রসমালাই খেতে বড্ড ইচ্ছে করছে। এখন রসমালাই কোথায় পাওয়া যাবে? রসমালাই তো এখানে তৈরি হয় না। দেখি কি হয়। কথাটা বুঝি শেষও হয়নি। কলকাতা থেকে এক আগন্তুক এসে হাজির হলেন দৌড় করাতে। ঠাকুর ভোগে বসেছেন শুনে হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন এখানে। হাতে রসমালাইয়ের হাঁড়ি। পূর্ণ হল ভক্তের মনোবাঞ্ছা। মাঘ মাস, কনকনে শীত। একাকী নির্জন শ্মশানে সাধনায় বসে ঠাকুর অনুকূলচন্দ্রের বাল্যবন্ধু কিশোরী মোহন। কে এই কিশোরী মোহন? বলতে গেলে ঠাকুরের গ্রামের এক উচ্ছন্নে যাওয়া যুবক। কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে তখন তার পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। মনে ধীরে ধীরে জেগে উঠছে ভগবানকে দেখার আকুল আকাঙ্ক্ষা। তবে বন্ধু অনুকূলকে ঠাকুর বলে মানতে তার আপত্তি। নির্জন শ্মশানে বসে তাই এখানে আকুলভাবে ভগবানকে ডাকছেন, দয়াল কোথায় তুমি? একটিবার দেখা দাও, অভাগার তাপিত প্রাণ শীতল করো। ঠিক এই সময় অন্ধকার ভেদ করে শোনা গেল, ডাক্তার, ডাক্তার। এই জনহীন শ্মশানে এ ভূত প্রেত ছাড়া আর কিছু নয়। কিশোরী উচ্চৈস্বরে রাম নাম উচ্চারণ করতে থাকলেন। এবার ভেসে এলো কণ্ঠ, রাম নাম করছো কেন? আমি ভূত নই, আমি অনুকূল। কিছুটা সাহস সঞ্চয় করে বললেন কিশোরী মোহন, তুমি যদি অনুকূল হও তবে এমন অসময়ে এখানে এসেছো কেন? উত্তর এলো, তোমার জন্যই এখানে এসেছি, চলো বাড়ি চলো। সামনে থেকে কিশোরী মোহনের হাতে এসে পড়ল আরেকটা হাত। ভালো করে দেখলেন কিশোরী, এ তো অনুকূল। অনুকূলচন্দ্র চলেছেন আগে আগে, কিশোরী মোহন তার পিছনে। কিশোরী মোহনের সন্দেহ তখনও যায়নি। তিনি শুনেছিলেন ভূত প্রেতের পা মাটিতে পড়ে না। তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকলেন। অমনি সহযাত্রীটি বলে উঠলেন, ডাক্তার, পা ঠিক মাটিতে পড়ছে, আমি ভূত নই, তুমি নির্ভয়ে চলো। কিশোরী মোহনের সন্দেহ তবু যায় না। আরও পরীক্ষা করার বুদ্ধিতে মনে চিন্তা এলো, ও যদি এখন পদ্মায় ডুব দিয়ে আসে তবে আমার মনে কোনো সংশয় থাকবে না। যেমনি ভাবা অমনি অনুকূলচন্দ্র বলে উঠলেন, ডাক্তার দাঁড়াও, জুতোয় গু লেগেছে মনে হচ্ছে, পদ্মায় একটা ডুব দিয়ে আসি। গভীর রাত, মাঘ মাসের শীতে অনুকূলচন্দ্র গায়ের জামাকাপড় শুদ্ধ পদ্মায় নেমে স্নান করে এলেন। আবার বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। কিছুটা এগোনোর পর কিশোরী মোহন সন্দিগ্ধ মনে ভাবতে লাগলেন, এমনও তো হতে পারে যে সত্যি ওর পায়ে গু লেগেছিল, তাই স্নান করে এলো। যদি আরেকবার স্নান করে আসে তবেই পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যায়। এরপরে অনুকূলচন্দ্র বাড়ি পৌঁছেই স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে হতে বললেন, ডাক্তার তাহলে আরেকবার স্নান করে আসি, কি বলো? এই বলে আরেকবার স্নান করে এলেন। বিস্ময়ে অভিভূত কিশোরী মোহনের ইচ্ছা হলো তার চরণে লুটিয়ে পড়তে। কিন্তু পরক্ষণেই অহংবোধ মাথা চাড়া দিল। ভাবলেন, অনুকূল যদি কাল কারো কাছে বলে দেয় কিশোরী ভগবান বলে পা ধরেছিল, তবে যে লোকে লজ্জা দেবে। কিন্তু আবেগে ফেসে যায় অহং। অন্তর্যামী অনুকূলচন্দ্রের চরণে লুটিয়ে পড়লেন কিশোরী মোহন। অনুকূলচন্দ্র হাসতে হাসতে বললেন, এই যে ডাক্তার, ভগবান বলে আমার পায়ে পড়লে, কাল সকল লোককে বলে দেব। কিশোরী বুঝলেন অনুকূল প্রকৃতিই অন্তর্যামী। অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করলেন কিশোরী, ঠাকুর তুমি শ্মশানে এলে কি করে? শিশি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, দেখ, সেতার বা এসরাজে অনেক তার থাকে, তার একটাতে ঝঙ্কার দিলে অন্যগুলিয়ে ঝঙ্কার ওঠে। তেমনই ভাই, তোমার কান্না, তোমার আকুল আহ্বান আমার মনে বড় বাজে। এত পরীক্ষার পরেও কিশোরী মোহন নিশ্চিন্ত হতে পারছেন না। মনের সংশয় যায় না। একদিন রাত্রিবেলা ঠাকুরের বাড়িতে তখন কিশোরী। ঠাকুর বললেন তাকে, ডাক্তার আজ রাত্রে এখানেই থেকে যাও, বাড়ি যেও না, বিপদ ঘটতে পারে। রাজি হলেন তিনি। বাড়ি গেলেন না, আশ্রমেই থেকে গেলেন। দেখতে দেখতে গভীর রাত, সবাই সুপ্ত, আশ্রম নিস্তব্ধ। কি খেয়াল হলো কিশোরীর। ভাবলেন,
এখন একবার বাড়ি গিয়ে দেখি না কি হয়। এই কথা মনে করে আশ্রম থেকে চুপি চুপি বেরিয়ে গেলেন বাড়ির দিকে। পথ চলতে চলতে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। হঠাৎ আচমকা একটা অস্ফুট ভীতি জাগানো হিসির শব্দ শুনে চমকে গেলেন, থমকে দাঁড়ালেন। ভালো করে নজর দিয়ে দেখেন একটা বিরাট সাপ প্রচণ্ড ফনা বিস্তার করে ছোবল মারতে উদ্যত। পথ সংকীর্ণ, পাশ কাটিয়ে যে এগিয়ে যাবেন তারও কোনো উপায় নেই, একমাত্র পিছন দিকে ফিরতে পারলে রক্ষা। প্রাণের দায়ে মুহূর্তে ঘুরে আবার আশ্রমের দিকেই প্রাণপণে ছুটতে লাগলেন। আশ্রমের বাঁধের ধারে যখন হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত হয়েছেন, অবাক হয়ে দেখলেন কিশোরী। সেই নিস্তব্ধ গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে অচেতন, তখন আশ্রমের প্রবেশ মুখে একাকী দাঁড়িয়ে আছেন অনুকূলচন্দ্র স্বয়ং। চোখাচোখি হতেই বলে উঠলেন, কি আমার কথা বুঝি বিশ্বাস হচ্ছিল না, তাই না? কণ্ঠে তার মৃদু ভৎসনা, আর দু চোখে অসীম উৎকণ্ঠা। বলে উঠলেন ঠাকুর, পরীক্ষার পর পরীক্ষা নিচ্ছ ডাক্তার, একদিন পরীক্ষা দিতে হবে, সেই কথা যেন মনে থাকে। হ্যাঁ, পরীক্ষা তিনি দিয়েছেন, একবার নয়, বহুবার। হনুমান যেমন প্রথমবার যখন এসেছিলেন রামচন্দ্রের কাছে, সন্দিগ্ধ চিত্তে পরিচয় নিচ্ছিলেন তার, কিন্তু পরে তার প্রকৃত স্বরূপ বুঝতে পেরে হয়ে উঠেছিলেন তার পরম সেবক, আর হয়ে উঠেছিলেন রামায়ণ মহাকাব্যের অন্যতম প্রধান একটি চরিত্র। সর্বোপরি আত্মবিস্মৃত একটি হৃদয় চিনতে পেরেছিল নিজেকে, কেটেছিল অভিশাপ। নিজের সমস্ত গুণ অবগুণ সবকিছুই লাগিয়েছিলেন প্রভুর সেবায়। তেমনি কিশোরী মোহনের পূর্বজীবন দেখলে দেখা যায় সে ছিল হিমায়তপুরের ১ নম্বর গুন্ডা। ঠাকুর অনুকূলচন্দ্রের সংস্পর্শে সেই একদিন হয়ে উঠল সৎসঙ্গের কীর্তনের ঋষি। ঠাকুর বলতেন, ওই বাজখাই গলায় কিশোরী যখন হরিবোল হরিবোল বলে গেয়ে উঠত, তখন সে যাই হোক, হি ওয়াজ এ কিং। তাঁর তাণ্ডব কীর্তনের প্রেমের স্রোতে অসংখ্য তৃষিত নরনারী পেলেন তৃষার শান্তি। তার দুরন্ত প্রাণশক্তি শ্রী ঠাকুরের অসামান্য সান্নিধ্যে নিয়ন্ত্রিত হয়ে উঠল পরিপার্শ্বপ্লাবী কল্যাণ কর্মে। ১৩৫০-এর দুর্ভিক্ষ, বাংলার এক অন্ধকারময় যুগ। তখন ঠাকুরের নির্দেশে কিশোরী মোহনের অক্লান্ত পরিশ্রমে এবং প্রয়াসে হিমায়তপুরের পার্শ্ববর্তী অন্তত ৫০টি গ্রামের একটিও লোককে অনাহারে প্রাণ হারাতে হয়নি। সূর্যোদয়ের আগে থেকেই শুরু হতো ভিক্ষা এবং দান গ্রহণ, এবং তার পরিসমাপ্তি ঘটত মধ্যরাত্রি পেরিয়ে। বুভুক্ষু নরনারীর একজনও অভুক্ত থাকলে তিনি সেদিন অন্ন গ্রহণ করতেন না। মানুষ জেনেছিল কোথাও খাওয়ার না মিললেও সৎসঙ্গের আনন্দবাজারে খাওয়ার মিলবে।